প্লিজ আমায় একটু সাহায্য করুন। আমি খুব বড় বিপদে পড়েছি। জি বলুন, কি হয়েছে? আর আপনি কি পালিয়ে এসেছেন কোথাও থেকে? সেসব আপনাকে পরে বলছি। আগে আমায় সাহায্য করুন দয়া করে। প্লিজ আমায় বাঁচান। রাস্তার পাশে গাড়ি পার্ক করে দাঁড়িয়েছিল রাফি। অফিস থেকে বাড়ি ফেরার পথে কোনো একটা কারণে গাড়ি থামিয়েছে সে। রাফির বাবা মা নেই, ছোট্ট একটা ভাই আছে। রাফি গাড়ি থেকে নেমে রাস্তার পাশ থেকে একটা দোকান থেকে এক কাপ কফি নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে খাচ্ছে সে। কফির কাপে ঠোঁট ছুঁয়ে দিয়ে প্রথম দুই চুমুক দিতেই আচমকা একজন মেয়ে নববধূর সাজে রাফির গাড়ির সামনে চলে আসে। রাফির গাড়ির সামনে এসে রাফিকে উদ্দেশ্য করে ভীষণ ভয়ার্থ কণ্ঠে মেয়েটি কথাগুলো বলল। রাফি মেয়েটির পরনের কাপড় দেখে এইটুকু বের বুঝতে পারছে যে সে হয়তো পালিয়ে এসেছে, তবে এটা বুঝতে পারছে না আসলে মেয়েটি কে আর কেনই বা পালিয়েছে। মেয়েটির কণ্ঠস্বর শুনে রাফি আঁচ করতে পারল তবে হয়তো কোনো বিপদের মধ্যে সে পড়েছে, তাই সাহায্য চাইছে। রাফি কফির কাপটা রাস্তার পাশে ফেলে দেওয়ার আগেই মেয়েটি রাফির গাড়িতে উঠে বসলো। রাফি ভাবলো যেতে যেতে আসল ঘটনা সে জানবে। রাফি গাড়িতে বসে গাড়ি স্টার্ট করলো। মেয়েটা ঘেমে যাচ্ছে ভীষণ, হয়তো বেশি চিন্তা করছে সে। রাফি একটু শান্ত গলায় মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনি কে আর কোথায় যাবেন? আমি রাফা। আমাকে এই যে সামনে একটা বাস স্ট্যান্ড পাবেন, ওখানে নামিয়ে দিন। দয়া করে আমায় একটু সাহায্য করুন প্লিজ। জি, তা না হয় করলাম, কিন্তু আমি বুঝতে পারছি না কিছু। কি হয়েছে আমায় বলবেন? অনেক বড় ঘটনা, আপনাকে বলে শেষ হবে না, তাই বাদ দিন আপনি। আপনি শুধু আমায় এই উপকারটা করুন। আরে সমস্যা নেই, আপনি শর্ট করে বলতে পারেন কি হয়েছে। আপনি কি বিয়ের আসর থেকে পালিয়েছেন? রাফির কথার কোনো উত্তর দিল না রাফা। রাফা রাফিকে কিছু বলতে চাইছে না, হয়তো রাফা আনইজি ফিল করছে রাফির সাথে কথা বলতে, আর এটাই স্বাভাবিক। একজন অপরিচিত লোকের সাথে হুট করে খোলামেলাভাবে কথা বলা যায় না। রাফি আরও কিছু সময় ধরে চেষ্টা করলো রাফাকে একটু নর্মাল করার জন্য। রাফার থেকে আসল কথাটা জানতে চাইতেই রাফা তা বলল। তা শুনে রাফি চমকে যায়। রাফার এলাকার একটা বকাটে ছেলের সাথে আজ রাফার বিয়ে হবার কথা। রাফা নিজের পরিবারকে অনেক বোঝানোর পরেও কোনো লাভ হয়নি। সহজ কথায় রাফাকে বিক্রি করে ফেলেছে তার বাবা মা, এমন হয়ে গেছে। রাফা কোনোভাবেই নিজের জীবনটা নষ্ট করে দিতে চাইছে না, তাই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। কিন্তু ওই বকাটে আর তার লোকগুলো রাফাকে ধাওয়া করছে, তাই রাফা রাফির থেকে সাহায্য নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছে। রাফার সব কথা শোনার পর রাফির কাছে একটু অদ্ভুত লাগলো। রাফি রাফার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে আপনাকে এত কষ্ট করতে হতো না, আপনি তার সাথেই তো পালিয়ে যেতে পারতেন। যদি বয়ফ্রেন্ড থাকতো তবে কি আপনার পাশে বসতাম নাকি? অদ্ভুত কথা বলছেন আপনি। দেখুন, আমি এমনিতেই অনেক টেনশনে আছি। দয়া করে আমায় উল্টাপাল্টা প্রশ্ন করিয়েন না। সরি। আচ্ছা, এখান থেকে কোথায় যাবেন? কেউ কি আছে আপনি পরিচিত এমন কেউ? না, তেমন কেউ নেই, তবে আমি ভাবছি নতুন কোনো শহরে গিয়ে থাকবো, সকলের থেকে আড়ালে, যেখানে আমায় কেউ চিনতে পারবে না। আচ্ছা ঠিক আছে। রাফি আর কিছু বলল না। রাফির কথায় বিরক্ত হচ্ছে সেটা রাফি বুঝতে পেরে নিশ্চুপ হয়ে যায়। রাফি গাড়ি বেশ দ্রুত গতিতে ড্রাইভ করে চলে আসে বাসস্ট্যান্ডের সামনে। বাসস্ট্যান্ড আসতেই রাফিকে বলল গাড়ি থামাতে। রাফা নামবে। রাফার কথা মতো গাড়ি থামাতেই রাফা গাড়ি থেকে নেমে দৌড়ে চলে যায় টিকিট কাউন্টারের দিকে। রাফি গাড়ি থেকে নামলেও রাফার পিছন পিছন গেল না। আপন মনে রাফি বলে উঠল, কি মেয়ে রে বাবা, এত হেল্প করলাম, একটা ধন্যবাদও দিল না। যাই হোক, হয়তো বিপদে আছে, তাই হয়তো এত খেয়াল করেনি। রাফি কিছু সময় বাসস্ট্যান্ডে থেকে অতঃপর গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে নিল। রাফি গাড়ি ঘুরিয়ে নিতেই আবারও চমকে যায়। রাফি দেখতে পায় রাফা আবারও তার গাড়ির সামনে চলে এসেছে। রাফাকে দেখে গাড়ি থামাতেই রাফা দৌড়ে এসে গাড়িতে উঠে পড়ল। রাফি প্রশ্নসূচক দৃষ্টিতে রাফার দিকে তাকিয়ে বলল, কি হলো, ফিরে এলেন যে? গাড়ি পাননি? আজ আমার কপালটাই খারাপ। সব খারাপ হচ্ছে আজ আমার সাথে। কি করব বুঝতে পারছি না। গাড়ি নাকি আজ বন্ধ। তাহলে এখন কোথায় যাবেন? আপনি আমায় একটু হেল্প করবেন? আপনার কাছে টাকা আছে? হুম, আছে। কি হেল্প লাগবে বলুন।
আপনি আমায় কিছু টাকা দিন আর আপনার ফোন নম্বর দিন, আমি পরে টাকা পরিশোধ করে দেব। সেসব ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে করবেন কি? এখন তো আর বাস পাওয়া যাচ্ছে না। আমি এক কাজ করি, ভেঙে ভেঙে দেখি কত দূর যেতে পারি। একবার নিরাপদ জায়গায় পৌঁছাতে পারলে আমি থাকার জায়গা খুঁজে নেব। বুঝলাম। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? জি বলুন, কি কথা বলবেন? আপনি মেয়ে মানুষ হয়ে রাতে রাস্তার মধ্যে এমন ঘোরাঘুরি করবেন, যদি কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে? হাসালেন আপনি। যেখানে আমার বাবা মা আমাকে বিক্রি করে দিচ্ছে, ওখানে আমি নিজের সম্মান নিয়ে চিন্তা করব? মজা। কিছু হয়ে যায় তো ভালো হবে, আমি মরে যেতে পারবো। আপনার যদি আপত্তি না থাকে তো আমি সাথে যেতে পারেন। ভয় নিয়ে, আমি খারাপ ছেলে না যে আপনার সুযোগ নিব। আমি কাউকে বিশ্বাস করি না, আর পুরুষ মানুষদের তো একদম না। সবাই যদি এক হতো তবে দুনিয়া চলতো না। তাছাড়া এত রাত করে আমার মন সায় দিচ্ছে না আপনাকে ছাড়তে। কাউকে অবিশ্বাস করে বিপদে পড়ার থেকে বিশ্বাস করে ঠকে যাওয়া ভালো। রাফির কথা শুনে রাফা কোনো কথা বলল না, নিশ্চুপ হয়ে থাকলো কিছু সময়। অতঃপর রাফিকে উদ্দেশ্য করে রাফা বলল, ঠিক বলেছেন, দেখি আমার কপালে কি কি আছে। চলুন আপনার বাড়িতে। চিন্তা করিয়েন না, আল্লাহ সব ঠিক করে দিবে। রাফি রাফার সম্মতি নিয়ে গাড়ি ঘুরিয়ে সোজা নিচের বাড়ির দিকে চলতে লাগলো। গাড়ি ড্রাইভ করতে করতে রাফি রাফার সাথে বকবক করে চলেছে। রাফার মন খারাপ হয়ে আছে এমনিতেই, আর তার থেকে বড় কথা হলো রাফা জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। নিজের পরিবারের এত বড় ধোঁকা, সব মিলিয়ে রাফা অনেক অশান্তির মধ্যে আছে। তার উপর রাফির বাবা শুনে সে চরম বিরক্ত, আর রাফিও জানে যে রাফা তার উপর বিরক্ত হয়ে আছে। কিন্তু কি করার, রাফি চেষ্টা করছে রাফির মুখে যেন হাসি আসে। অতিরিক্ত চিন্তা করে কখনো ঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। রাফি চেষ্টা করছে রাফাকে চিন্তামুক্ত করতে। রাফি বকবক করতে করতে বাড়ির গেটে চলে এলো। বাড়ি এসে গাড়িটা পার্ক করেই রাফি রাফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাড়ি চলে এসেছি, আপনি নামুন, আমি গাড়ি পার্ক করে আসছি। এই বাড়িটা আপনার? জি আমার, কিন্তু কেন? না, এমনিই বললাম। আপনার সাথে কে কে থাকে? আপনার স্ত্রী, বাচ্চা আছে কি? না, আমার সাথে তার ছোট ভাই থাকে, আর কেউ থাকে না। ও মা, আপনার বাবা মাও থাকে না? ওনারা বেঁচে নেই। সরি, আমি জানতাম না, আমি আপনাকে দুঃখ দিয়ে ফেললাম। আরে ধুর, তেমন কিছু না, চলুন বাড়িতে। রাফি রাফাকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। রাফা বাড়িতে প্রবেশ করতেই কেমন যেন একটা অন্যরকম শান্তি করতে লাগলো। বুকের মধ্যে একটা শান্তি আসলো যে এখন সে হয়তো নিরাপদ আছে। কিন্তু সেই ঘুরে ফিরে একটা জায়গায় এসে রাফার মনে সন্দেহ ঠিক চলে আসছে যে রাফি আসলে ভালো লোক তো। রাফাকে সতর্ক থাকতে হবে। রাফাকে রাফি তার ভাই মিলনের সাথে পরিচয় করিয়ে দিল। মিলন রাফাকে দেখে প্রথমে ভেবেছে তারপর ভাই হয়তো ভাবি নিয়ে এসেছে, কিন্তু পর মুহূর্তে মিলনের সেই ভুল ভেঙে যায়। মিলন রাফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আপনাকে আমি আপু বলে বলছি। আপনি আমাদের এখানে কতদিন থাকবেন? মিলনের বয়স অল্প, মাত্র 16 বছর। রাফার ছোট ভাই নাহিদের মতোই মিলনের বয়স। রাফা মিলনকে উদ্দেশ্য করতে বলল, বেশি দিন না ভাই, দেখি আগামীকাল চলে যেতে পারি কিনা। না আপু, এমনটা করতে পারেন না আপনি। কমপক্ষে তো 2 মাস থাকতেই হবে আপনাকে। মিলনের কথাটা শুনে রাফা কিছু বলতে নিলেই রাফি মিলনকে ধমক দিয়ে বলে উঠল, তুই এত পাকামো করছিস কেন? যা ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, সবসময় পাকা পাকা কথা। ঠিক আছে ভাইয়া, আসছি আমি। মিলন চলে যেতেই রাফি রাফাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা রাফা, চলুন আপনাকে আপনার রুমে দেখিয়ে দিই। কোনো সমস্যা নেই, আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমায় কল করে ডাকতে পারেন। আর হ্যাঁ, এখানে আপনাকে ভয় পেতে হবে না। জি, আমার জন্য অযথা আপনাদের ঝামেলা হলো। ঝামেলার কি আছে? আমাদের বাড়িতে তেমন কেউ থাকে না, আপনি থাকলে বাড়িটা একটু ভরা ভরা লাগবে। হুম। আচ্ছা চলুন, লেট হয়ে যাচ্ছে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমিও ফ্রেশ হব। রাফি রাফাকে নিয়ে চলে যায়। রাফাকে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে। রাফি রাফাকে রুম দেখিয়ে দিয়ে সোজা চলে যায় নিচের রুমে। রাফার রুমে আসতেই দেখতে পায় রুমটা একদম পরিপাটি করা আছে। রাফার এই রুমটা ভীষণ পছন্দ হয়েছে। রাতে রাফা ডিনার শেষ করে নিচের রুমে এসে দরজা লক করে দিয়ে বিছানায় বসে নিজের পরিবারের কথা ভাবতে লাগলো। সারাদিন এক ফোঁটাও চোখের কোণে তার জল আসেনি, কিন্তু এখন নিজেকে ভীষণ একা মনে হচ্ছে তার।
যেই বাবা মাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতো রাফা, সেই বাবা মা রাফাকে ঠকিয়েছে। টাকার জন্য রাফার বিশ্বাসকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তারা। রাফা বসে বসে কান্না করছে, কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছে না রাফা। সারা রাত বিছানায় শুয়ে ছটফট করতে করতে কখন যে রাত কেটে গেছে বুঝতে পারেনি রাফা। সকালবেলা রাফা ফ্রেশ হয়ে নিয়ে রুমের বাহিরে আসতেই দেখতে পায় রাফি ও তার ভাই মিলন নাস্তার টেবিলে বসে নাস্তা খাচ্ছে। রাফাকে দেখে রাফি বলে উঠল, আরে রাফা, আপনি চলে এসেছেন? এত সকালে উঠলেন কেন? আরও একটু ঘুমিয়ে নিতেন। না ঠিক আছে, আপনারা কখন উঠেছেন? আমরা তো সকাল সকাল উঠে পড়ি। যাই হোক, নাস্তা করে নিন, আর আমি একটু অফিসে যাব। আপনি রেডি হয়ে আমায় কল করিয়েন, আমি চলে আসবো। হুম। রাফি নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসে যাওয়ার জন্য। রাফা নাস্তা করে নিজের রুমে এসে বসে ভাবছে কি করবে সে এখন, বাহিরে গিয়ে কোথায় থাকবে, কি করবে। তাছাড়া বাহিরে গেলে যদি ওই লোকগুলো আবারও রাফার পিছু নেয়, তখন রাফা কি করবে। এর থেকে তো এখানে থাকাটাই তার জন্য ভালো। আর রাফিকে দেখে মনে হচ্ছে রাফি খুব ভালো মনের মানুষ, এখানে থাকাতে কোনো ভয় নেই। রাফা নিজের মনের কথা শুনল। রাফা সিদ্ধান্ত নিল আপাতত কিছুদিন এখানে থাকবে সে, পরে না হয় অন্য কোথাও চলে যাবে। রাফির বাবার সকল কাজ গুছিয়ে করতে লাগলো। ওইদিকে রাফি কাজের চাপে বেশি হয়ে গিয়ে রাফার কথা ভুলে যায়। অফিসের কাজ শেষ করে রাফি সন্ধ্যার দিকে বাড়ি চলে আসেন। বাড়ি এসে রাফি বাড়িতে ঢুকতেই চমকে যায়। বাড়ির সম্পূর্ণ নকশা যেন বদলে গেছে। সব জিনিসপত্র একটা ভিন্নভাবে গোছানো। রাফি সোজা নিচের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রাফি ফ্রেশ হয়ে রাফার রুমের সামনে গিয়ে নক করলো। আসতে পারি রাফা? জি অবশ্যই আসুন। আপনাকে বলেছিলাম কল করতে, করলেন না যে। আমি একটু বিজি ছিলাম, তাই খেয়াল করে আমিও কল করতে পারিনি। ভালোই করেছেন, আমি যাব না ভাবছি। আসলে বাইরে তো এমনিতেই বিপদ, তাই ভাবছিলাম কিছুদিন যদি এখানে থাকি, আমায় কি দয়া করে এখানে থাকতে। এসব কথা বলে আমায় লজ্জায় না দিলেই তো পারেন। নিজের বাড়ি মনে করে যতদিন ইচ্ছে থাকতে পারেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। রাফির কথাগুলো শুনে রাফা বের হয়ে মুগ্ধ হয়ে গেল। এই সমাজে এখনো এমন ভালো লোক আছে। রাফিকে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতো না রাফা। সত্যিই রাফির মতো মানুষ হয় না। রাফির যেমনভাবে রাফাকে কোনো স্বার্থ ছাড়া সাহায্য করে চলেছে, রাফার নিজের বাবা মাও থাকে কখনো এমন করে সাহায্য করতো না। রাফার সাথে কিছু সময় কথা বলার পর ডিনার করতে চলে যায়। দেখতে দেখতে কেটে যায় 2 মাস। 2টি মাসের মধ্যে রাফা যেন রাফির বাড়ির একজন সদস্য হয়ে উঠেছে। রাফার মনে আর কোনো শূন্যতা নেই। রাফা যেন অতীতের সব কথা ভুলে গিয়েছে। রাফিও রাফাকে কখনো কোনো বিষয় নিয়ে ফোর্স করছে না। আজ সকাল থেকেই রাফার মনটা ভীষণ বিচলিত হয়ে আছে। রাফার মনে হচ্ছে রাফিকে সে পছন্দ করে, কিন্তু রাফি গতকাল রাতে বলেছে আজ কোথায় নাকি মেয়ে দেখতে যাবে সে। মেয়ে দেখার কথা শুনে যদিও রাফার রাগ হয়, কিন্তু সেটা প্রকাশ করেনি রাফা। রাফির উপর মুগ্ধ। মনে মনে রাফিকে নিয়ে অনেক স্বপ্নও দেখে ফেলেছে রাফা। এখন মনে হচ্ছে তার সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। রাফা অপেক্ষা করছে রাফি কখন বাড়ি ফিরবে। আজ রাফিকে নিজের মনে কথা বলেই ছাড়বে সে। দেখতে দেখতে বিকেলের দিকে রাফি বাড়ি ফিরল। রাফা মুখ ভারী করে বসে আছে। রাফি এসে রাফাকে মন ভারী করে থাকতে দেখে রাফাকে উদ্দেশ্য করে বলল, কি হলো রাফা? তুমি কি মন খারাপ করে আছো? কি হয়েছে বলো আমায়। কি হবে, কিছু হয়নি। না, তোমায় দেখে মনে হচ্ছে কোনো বিষয় রেগে আছো তুমি। আমার উপর কি অভিমান করে আছো নাকি? জানি না আমি। মেয়ে দেখে এসেছেন? কেমন মেয়ে, দেখতে কেমন? আপনার পাশে ভালো মানাবে তো? আরে বাবা, মেয়ে দেখতে তো যাইনি আমি। ভেবেছি এবার একটা বিয়ে করার প্রয়োজন আছে। আর কতকাল একা থাকবো? হ্যাঁ সেটাই তো, করে ফেলুন বিয়ে। আপনার জন্য কত ভালো মেয়ে আছে, পেয়ে যাবেন ভালো মেয়ে। আচ্ছা, আমায় বলবে কি হয়েছে? এমন করে কথা বলছো কেন? কি হয়েছে? কিছু না। তোমায় দেখে বোঝা যাচ্ছে কিছু তো হয়েছে। বলো না কি হয়েছে। আমায়ও বলা যায় না? আমায় দেখে আমার মন খারাপ আছে, সেটা বলতে পারেন। এটা বলতে পারেন না কেন মন খারাপ? আমার মনের মধ্যে কাকে নিয়ে স্বপ্ন বোনা আছে। রাফার কথায় রাফি বেশ বুঝতে পারছে রাফা কি বোঝাতে চাইছে।
আর রাফির মনেও সেই এক ইচ্ছে। রাফার প্রতি যে রাফিও দুর্বল। রাফির মনের মধ্যে যে রাফার জন্য অনেক স্বপ্ন বোনা আছে। রাফি রাফাকে উদ্দেশ্য করে বেশ শব্দ করে হেসে ফেলল। রাফাকে উদ্দেশ্য করে হাসি মুখে রাফি বলল, আমি জানি তোমার মনের মধ্যে আমি আছি। আর তুমি কি জানো আমার মনেও তুমি আছো? আমিও যে তোমায় ভালোবাসি সেটা কি তুমি জানো না? জানবো কেমন করে? সব কথা কি লুকিয়ে রাখতে আছে নাকি? মুখেও বলতে হবে। আমি তোমায় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার স্ত্রী হবে? রাফির কথাটা শুনে রাফা কোনো কথা বলল না। মুচকি হেসে দিয়ে রাফির বুকে দৌড়ে চলে এলো রাফা। শক্ত করে রাফিকে জড়িয়ে ধরল সে। রাফিকে জড়িয়ে ধরতেই যেন তার মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। প্রিয়জনের বুকে বুঝি এতটাই শান্তি থাকে। হাজারটা বাধা বিপত্তি অতিক্রম করে আজ রাফা আর রাফি এক হতে চলেছে। তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে, কোনো বাধা যেন তাদেরকে আলাদা না করতে পারে।